রাজিমা, আপনি বোধহয় আমাকে কিছু বলতে চাইছেন, কিন্তু কোনো কারণে বলতে পারছেন না। ঐশিকা, ঐশিকা, আমি রাজিমা, আপনি নির্দ্বিধায় আমাকে বলতে পারেন। ঐশিকা, ঐশিকা, তুমি খনার মা। খনার ওপর সবচেয়ে বেশি অধিকার তোমার। তাই একটা সিদ্ধান্ত নেওয়ার আগে একবার তোমার অনুমতি চাই। কোন সিদ্ধান্তের কথা আপনি বলছেন রাজিমা? ঐশিকা, খনার শিক্ষা গ্রহণের ব্যাপারে রাজসভায় মন্ত্রিমণ্ডলীর সামনে আলোচনা করে তবে সিদ্ধান্ত নেওয়া হবে। এবার তুমি যদি মনে করো তাহলে আমি একবার। রাজিমা, রাজিমা, আপনারা আপনারা খনাকে মানসিক যন্ত্রণার মধ্যে ঠেলে দিতে চাইছেন? সাত করে কি আর আমি দিতে চাইছি ঐশিকা? আমার মনের মধ্যে যে কি হচ্ছে তা আমি কাউকে বোঝাতে পারবো না, কিন্তু এছাড়া আমি আর কোনো উপায়ও দেখছি না। এবার তুমি বলো, এই প্রসঙ্গে তোমার কি মত? এই প্রসঙ্গে আমি কোনো মতই দিতে পারছি না রাজিমা, কারণ আমি দেখতে পাচ্ছি প্রতিদিনই সিংহলে নারীদের সম্মান এবং অধিকার দুটোই ক্ষীণ হয়ে উঠছে। তাহলে রাজিমা, এবার কি রাজসভার সিদ্ধান্তই নারীদের জীবনকে নিয়ন্ত্রণ করবে? তুমি একদম ঠিক বলছো ঐশিকা, আমারও তাই মত, কিন্তু সব দিক বিবেচনা করে এছাড়া তো আর কোনো উপায় দেখছি না। আচ্ছা রাজিমা, একটা কথা বলুন তো, নারীদের অন্তঃপুরে বন্দি করে রাখাটা যদি তাদের সম্মান প্রদর্শন করা হয়, তাহলে তারা পুরুষদের মতো সমান অধিকার পাবে না কেন? সমান অধিকার দিলে পুরুষদের আত্মমর্যাদায় আঘাত লাগবে না? তাদের আত্মমর্যাদা সম্মান রক্ষা করাই তো নারীদের কাজ। কিন্তু আর কতদিন রাজিমা, আর কতদিন আমার খনাকে এভাবে শিক্ষা গ্রহণের অধিকারের জন্য লড়াই করে যেতে হবে আপনি বলতে পারেন? আমি আর সহ্য করতে পারছি না রাজিমা। শান্ত হও ঐশিকা, শান্ত হও, নিজেকে নিয়ন্ত্রণে রাখো। উপদেশ্য। আচ্ছা রাজিমা, মহারাজও কি সম্মতি দিয়েছেন? যদি তাই হয় তাহলে আমি আর মুখ বুজে সহ্য করব না। এবার যদি আমার স্বামীর বিরোধিতা করে আমাকে পাপ করতে হয়, আমি তাও করব রাজিমা, তাও করব। আমি আমার খনাকে আর কষ্ট পেতে দেব না, কিছুতেই দেব না, কিছুতেই দেব না। ঐশিকা, রাজকুমারের মুখোমুখি হওয়ার জন্য আমি প্রস্তুতি নিয়ে নিয়েছি, তবে এই খেলাটা একটু পৃথক। তোমাকেও কিন্তু অত্যন্ত দৃঢ়ভাবে এই খেলা চালিয়ে যেতে হবে। কিন্তু ঋদ্ধিমণি, আমি যে কি করব আমি তো এখনো বুঝে উঠতে পারছি না। দেখো খনা, রাজকুমারী হিসাবে তোমার প্রধান দায়িত্ব হলো তোমার আবেগকে নিয়ন্ত্রণ করা। কিন্তু ঋদ্ধিমণি। কোনো কিন্তু নয়, যা বলছি সেটা মন দিয়ে শোনো। জানি তুমি বয়সে অনেকটা ছোট, কিন্তু পারিবারিক রাজনীতির এই জটিল অবস্থানে এই কাজটা কিন্তু তোমাকে অত্যন্ত সুচারুভাবে করতে হবে। করব ঋদ্ধিমণি, আমি করব, আমি প্রস্তুত আছি। খনা, তোমার ভাই কাকাকে তোমার যুদ্ধ জয়ের জন্য ব্যবহার করতে হবে। আমি জানি না, আমি সত্যিই জানি না তুমি এটার জন্য মানসিকভাবে কতটা প্রস্তুত, তবে এছাড়া কিন্তু তোমার কাছে জয়ের অন্য কোনো পথ খোলা নেই। কিন্তু ঋদ্ধিমণি, আমার কাছে যে এই যুদ্ধ খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর সঙ্গে আমার মান সম্মান জড়িয়ে আছে। তাছাড়া ছোট থেকেই আমি এই খেলা দেখতে অভ্যস্তই আছি, তাই তুমি নিশ্চিত থাকো। চলো। ভাই কাকা, ভাই কাকা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ? আমাকে হঠাৎ? বারে, তুমি যে এত বিচক্ষণ, বুদ্ধিমান, আমার প্রতি এত যত্নশীল, তোমার জন্য তো কোনো ধন্যবাদই যথেষ্ট নয়। কিন্তু আমি তোমার কথা কিছু। সে কি কথা? তুমি জানো
তুমি আমার কত বড় সমস্যার সমাধান করে দিয়েছো। সেই জন্যই তো আমি তোমাকে এত ভালোবাসি ভাই কাকা। আমি তোমার সমস্যার সমাধান? যারা সত্যিই কারো সাহায্য করেন তারা কখনোই নিজের কথা নিজের মুখে বলতে চান না, আর সেই গুণটা দেখছি তোমার ভাই কাকার মধ্যেও রয়েছে। সে তো থাকবেই ঋদ্ধিমণি, ভাই কাকা যে সিংহলের রাজকুমার। এসব কথা এরা কেন বলছে কে জানে। যতদূর স্মরণ হয় আমি তো খনাকে তেমন কোনো ব্যাপারেই কোনো সাহায্য করিনি। কি হলো ভাই কাকা, কি ভাবছো? না, জানো ঋদ্ধিমণি, আগেরবার যখন রাজসভায় গেছিলাম তখন নানা বিপদ, নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, কিন্তু এবার ভাই কাকা আমার মধ্যে অনেক শক্তি ভরিয়ে দিয়েছে। এবার আমি জয় পাবই, যতই সমস্যা আসুক না কেন। শুধু তুমি নও খনা, তোমাকে ঘিরে যারা যারা রয়েছে তারা সবাই জয় পাবে। কি রাজকুমার, তাই তো? হ্যাঁ তাই তো। খনার মতো মেয়ে জয় তো পাবেই, আর আমরা সবাই তোর পাশেই আছি। খনার প্রতি আপনার কর্তব্য দেখে সত্যিই আমি মুগ্ধ হয়েছি। আপনার যা যা করণীয় আপনি সবটাই করেছেন, আর বাকিটা নির্ভর করছে খনার উপর। জানি ঋদ্ধিমণি, যেভাবেই হোক আমাকে জয় করতেই হবে। ভাই কাকার মুখে আমাকে হাসি ফোটাতেই হবে। তোমার এই আত্মবিশ্বাস সবটাই কিন্তু তোমার ভাই কাকার জন্য। এই জন্যও কিন্তু আপনার একটা ধন্যবাদ প্রাপ্য রাজকুমার। না না, ধন্যবাদের কিছু নেই। খনা আমার ভাইজি, ওর জন্য কিছু করতে পারাটাই তো আমার কাছে গর্বের। তাহলে তো আর কোনো চিন্তাই রইল না। তোমার ভাই কাকা তোমার উপর সব সময় বটগাছের মতো ছায়া দেবেন। সে তো আমি জানি, তাই তো রাজসভা নিয়ে আমি একটুও চিন্তিত হচ্ছি না। রাজকুমার, একজন সত্যিকারী সুচারু খেলোয়াড় খুব ভালোভাবেই জানেন কিভাবে সমস্ত বাধা পাশ কাটিয়ে জয় ছিনিয়ে নিতে হয়। আর সবচেয়ে বড় কথা হলো খনা আপনার ভাইজি, আপনার রক্তের সম্পর্কের আত্মীয়া, আর আপনিও একজন সুচারু খেলোয়াড়। এখন আমি এটাই দেখতে উদ্গ্রীব যে কিভাবে আপনি রাজসভায় সমস্ত বাধা কাটিয়ে পুরো খেলাটা খনার পক্ষে নিয়ে আসেন। এখন চলো খনা, চলো। ত্রিজটা, তুমি কি বিশেষ কিছু ভাবছো? হ্যাঁ মাসু, মহানামার সিদ্ধান্তগুলো সঠিক না বেঠিক তা ঠিক আমি বুঝে উঠতে পারছি না। তাই ভয় হচ্ছে কোনো ভুল সিদ্ধান্তে ওর কোনো বড় ক্ষতি না হয়ে যায়। ত্রিজটা, বারবার তোমাকে আমি বলছি তুমি সংযত হও। তোমার ভাই যে তোমার থেকে এখন অনেক বেশি রাজনৈতিক বুদ্ধি ধরে, এটা তুমি কেন মেনে নিতে পারছো না? সেটা আমিও বুঝতে পারছি মাসু, কিন্তু ওর সিদ্ধান্তগুলো আমি সত্যি মেনে নিতে পারছি না। তুমি মেনে নিতে পারছো না বলে মহানামা তো তার সিদ্ধান্ত বদলাতে পারে না। এই পরিস্থিতিতে ও যা করছে তার জন্য ধন্যবাদ প্রাপ্য ওর। মহানামার পরিকল্পনায় যদি কোনো খুঁত থেকে যায় তাহলে কিন্তু রাজিমা আর জয়দ্রথ ওকে সহজে ছেড়ে দেবে না মাসুমা। ত্রিজটা, তুমি অকারণে দুশ্চিন্তা করে হতাশ হয়ে পড়ছো। দেখো, মহানামা কিন্তু প্রত্যেকের জন্য পৃথকভাবে পরিকল্পনা করে এগোচ্ছে। একজন রাজপুরুষের যোগ্য কাজ করছে সে, কিন্তু তা সত্ত্বেও জয়লাভ আমাদের কাছে অধরাই থেকে গেছে। আমরা বহুবার জয়ের মুখ থেকে ফিরে এসেছি মাসুমা। মহানামার কাছেও
জয়লাভ এখনো অধরা। ত্রিজটা, আবার কেন হতাশ হচ্ছ তুমি? বারবার হতাশাগ্রস্ত হলে জয়লাভ কিন্তু আমাদের অধরাই থেকে যাবে। ত্রিজটা, আড়ষ্ট হয়ে থেকো না। মহান আমার কাছে যাচ্ছি আমরা, তুমি ওর সাথে খুব ভালো ব্যবহার করো। তুমি আগে যে কর্কশ ব্যবহার করেছিলে ওর সাথে, তার জন্য ক্ষমা চেয়ে নাও। আর ওর সমস্ত পরিকল্পনাগুলোর জন্য মুক্ত কণ্ঠে ওকে বাহবা দাও। চলো ত্রিজটা। ভিনদেশী রাজকুমারী সমৃদ্ধি আর 5 জন রাজরমণীর থেকে অনেকটাই আলাদা দেখছি। রাজনীতির খেলাটা বেশ ভালোই বোঝেও, আর সম্ভবত আমার পরিকল্পনাগুলো আগে থেকেই অনেকটা আঁচ করতে পারছে। না না, ওকে নিয়ে কিছু একটা ভাবতেই হবে, যেভাবেই হোক। তুমি কি বিশেষ কোনো কারণে আমার উপর বিরক্ত হয়েছ? না না, আমি কেন বিরক্ত হব? তাহলে এরকম ব্যবহার করছো কেন? দিদি, আমি একটি বিশেষ চিন্তায় কদিন ধরে খুবই আমাকে একটু একা থাকতে দাও। ভাই, আমি প্রাথমিকভাবে তোমার উপর ভরসা রাখতে পারিনি, এটা ঠিক। কিন্তু তার জন্য কি তুমি কোনোদিনও আমাকে ক্ষমা করবে না? দেখো, তোমাদের ভাই বোনের এই ব্যক্তিগত সম্পর্কের প্রভাব যেন আমাদের পরিকল্পনার ওপর না পড়ে। এই পরিকল্পনা নিয়ে কিন্তু আমরা অনেক দূর এগিয়ে গেছি, আর পিছিয়ে আসা সম্ভব নয়। না মাসুমা, তা হবে না। আপনি নিশ্চিন্ত থাকুন। আচ্ছা মহানামা, সভায় খনার সব থেকে বড় সমর্থক কে বলে তোমার মনে হয়? জয়দ্রথ। এমনিতেই সে দাদা বৌরানী আর খনার সব থেকে বড় সমর্থক। তা জয়দ্রথের ব্যাপারে তুমি কি ভাবলে শুনি? জয়দ্রথকে কোনোভাবেই সভাস্থলে থাকতে দেওয়া যাবে না। যেভাবেই হোক ওকে আটকাতেই হবে। হ্যাঁ, তার সঙ্গে এটাও দেখা দরকার, জয়দ্রথ যেন অন্য কোনো বিষয়ে ভাবার অবকাশই না পায়। যেভাবেই হোক ও যেন মহানামার পরিকল্পনা সম্পর্কে কোনো হদিশই না পায়, সেটাও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে ত্রিজটা। আবার জয়দ্রথকে এটাও বুঝতে দেওয়া যাবে না যে ওকে ইচ্ছাকৃতভাবে সভায় উপস্থিত থাকতে দেওয়া হলো না। তাহলে ও আরো গভীরে অনুসন্ধান করতে চাইবে এবং আমাদের বিপদ আরো বাড়বে। সিংহলের ভাগ্যলক্ষ্মী খনা, তারও একটা ব্যবস্থা এবার আমাদের করতে হবে। দেবী জাহ্নবীর ওই আত্মীয়া সমৃদ্ধি, ও এখন হয়ে উঠেছে খনার খুব বড় পৃষ্ঠপোষক। তাহলে ভাই, তুমি অন্তত এটা দেখো যে জয়দ্রথ যাতে সবকিছুর বাইরে থাকে। ওদিকে আমি আর মাসুমা খনার দিকটা দেখছি। এবারে জয়লাভ আমাদের করতেই হবে। তুমি এ কথা কি করে বলছো ঐশিকা? ক্ষমা করবেন মহারাজ, কিন্তু বলতে আমি বাধ্য হচ্ছি। আপনি কি করে রাজসভার প্রস্তাবে সম্মতি দিলেন আমি তো ভাবতেই পারছি না। ঐশিকা, তুমি কেন বুঝতে পারছো না? আমার সম্মতি দেওয়া ছাড়া আর কোনো রাস্তা ছিল না। তাই বলে আপনি আগের সব কথা ভুলে গেলেন মহারাজ? আপনি না খনার পিতা, আপনি কি করে ভুলে গেলেন?
শেষবার যখন রাজসভায় সবাই মিলে খনার পরীক্ষা নিচ্ছিল তখন ওর কতটা মানসিক অশান্তি হয়েছিল। ঐশিকা, তুমি কি ভাবো আমার খনার প্রতি কোনো দায়বদ্ধতা নেই, কোনো ভালোবাসা নেই? ঐশিকা, তুমি কি ভুলে গেলে ওর মানসিক অশান্তি দেখে আমারও কতটা মানসিক অশান্তি হয়েছিল? সে কথা আমি মানছি মহারাজ, কিন্তু আপনি কি ভুলে গেলেন খনার বিবাহ দিতে হবে আমাদের? এই জাতীয় ঘটনা যদি চলতে থাকে তাহলে তো একজন নারীকে সব সময় কষ্ট করে এই পুরুষ শাসিত সমাজে নিজের জায়গাটা করে নিতে হয়। ঐশিকা, তুমি শান্ত হও, তুমি উত্তেজিত হয়ে পড়ছো। আমার কথাটা শোনো, ঈশ্বরের ওপর ভরসা রাখো। দেখো দেখো আমাদের খনা আবার। এখানে তো আমার চরম আপত্তি মহারাজ। কেন বারবার খনাকে পরীক্ষা দিয়ে এত কষ্ট সহ্য করে যেতে হবে? ও কি অপরাধ করেছে বলতে পারেন মহারাজ? অপরাধ নয় ঐশিকা। দেখো ঐশিকা, নিয়ম রীতি প্রচলন এইসবের ঊর্ধ্বে তো আমরা নই। অপরাধ নেবেন না মহারাজ। পিতা হিসেবে আপনি আপনার কন্যাকে ভালোবাসেন ঠিকই, কিন্তু রাজা হিসেবে আপনি এমন কিছু কিছু সিদ্ধান্ত নিয়েছেন যেখানে সামনে আমাদের কাছে আর কোনো পথই খোলা ছিল না। এসব তুমি কি বলছো ঐশিকা? আমি ঠিকই বলছি মহারাজ। রাজধর্ম বড় ধর্ম আমি মানছি, কিন্তু তাই বলে নিজের সন্তান নিজের আপনজনদের এভাবে। ঐশিকা, তুমি উত্তেজিত হয়ে পড়ছো, তাই তুমি অযৌক্তিক কথা বলছো। অযৌক্তিক নয় মহারাজ। একবার ভাবুন তো, যুধিষ্ঠিরও পাশা খেলায় দ্রৌপদীকে ব্যবহার করেছিলেন। হয়তো এতে ওনার কোনো মহান উদ্দেশ্য ছিল, কিন্তু শেষে তো দ্রৌপদীকে লজ্জার শিকার হতে হয়েছিল। তুমি এসব কি বলছো ঐশিকা? তুমি শান্ত হও, দয়া করে তুমি শান্ত হও। কি করে শান্ত হব মহারাজ? পুরুষদের নেওয়া সিদ্ধান্তে দ্রৌপদীর মতো নারীরা আগেও ভুক্তভোগী হয়েছে এবং আজও তাই হচ্ছে। মা, আমি যদি এর সভাতে অংশগ্রহণ না করি তাহলে কি কোনো পরিবর্তন ঘটবে? আর আমি যদি শিক্ষার অধিকার জয় করতে পারি, আমি যে এক নতুন দিগন্তে উন্মোচন করতে পারবো মা। কিন্তু খনা, এর জন্য যে তোমাকে আরো অপমান লাঞ্ছনা সহ্য করতে হবে, সেটা তুমি ভেবেছো একবারও? মা, তুমি চিন্তা করো না। যেভাবে ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীর বস্ত্রহরণের সময় লজ্জা নিবারণ করেছেন, সেইভাবে সভাতে কেউ না কেউ থাকবেনই যিনি আমার সম্মান মর্যাদা রক্ষা করবেন। আমি নিশ্চিত মা, আমি নিশ্চিত। খনা, বললাম না ঐশিকা, ঈশ্বরের উপর ভরসা রাখো। আমাদের খনামার উপর ভরসা রাখো। দেখবে কোনো বাধা, কোনো বিপদ আমাদের খনামাকে স্পর্শই করতে পারবে না। দেখো ঐশিকা, সব ঠিক হয়ে যাবে। না, ভয় যন্ত্রণা এসব কোনো কিছুকেই আমি গুরুত্ব দেব না। সেই ছোটবেলা থেকেই আমি তোমাদের সঙ্গ পেয়েছি। তোমরা এতবার নানান বিপদে আমাকে পথ দেখিয়েছ, সাহস জুগিয়েছ। আজও তোমাদের আশীর্বাদ নিয়েই আমি সমস্ত ভয়কে অবজ্ঞা করেই এগিয়ে যাব। কি হলো খনা? এভাবে একা একা দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে কি ভাবছো? না না, তেমন কিছু নয়। আচ্ছা খনা, খনা তোমার কি ভয় করছে? ভয়? ভয় কেন করবে কৌরকিমা? না, ওই যে ওরা আবার তোমাকে সভাতে। কৌরকিমা, আগের বার যখন আমি সভাতে গেছিলাম তখন আমি ছোট ছিলাম। সেভাবে আমি তখন আচার আচরণের রীতিনীতি বুঝতাম না। তখন সেভাবে আমি পুরুষতান্ত্রিকতাকেও বুঝতাম না। কিন্তু এখন আমার খনামা অনেক পরিণত হয়েছে, তাই তো? তা কতটা হতে পেরেছি সেটা আমি জানি না,
কিন্তু একটা জিনিস খুব ভালোভাবে শিখেছি, কোনো কিছুকে অর্জন করতে হলে সেটাকে লড়াই করে অর্জন করতে হবে। আমার শিক্ষার ক্ষেত্রটাও তাই, তাই না কৌরকিমা? আমি ঠিক বলছি তো? না 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 জয়দ্রুত, তুমি কিছুতেই আমার কথাটা বুঝতে পারছো না। বুঝতে পারছি দিদি, বুঝতে পারছি। মহারাজ এবং খনা যে মানসিক অবস্থানে এই সিদ্ধান্ত নিয়েছেন সেটাও কিন্তু আমি বুঝতে পারছি দিদি। কিন্তু ওরা তো কেউ আমার কোনো কথাই শুনতে চাইছে না। আগের বার সবাই গিয়ে খনার যে কি অবস্থা হয়েছিল সেটা ভেবেই তো আমার। দিদি দিদি তুমি কিন্তু একটা কথা ভুলে যাচ্ছ, খনাকে যদি ওর কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে হয় তাহলে এই ধরনের অগ্নি পরীক্ষা ওকে সহ্য করতেই হবে। কতদিন কতদিন খনাকে এই অগ্নি পরীক্ষা বারবার সহ্য করতে হবে তুমি বলতে পারো জয়দ্রথ? দিদি এই ধরনের কথা বলে কিন্তু তুমি খনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছ। খনার যোগ্যতা নিয়ে অন্তত আমার মনে কিন্তু কোনো প্রশ্ন নেই জয়দ্রথ, কিন্তু কিন্তু এই পরীক্ষা দিতে গিয়ে আমার খনার মনে যে কতখানি কষ্ট হচ্ছে সেটা তোমরা কেউ একবারও ভেবে দেখবে না? খনা, আমি তোমাকে যত বড় হতে দেখছি ততই আশ্চর্য হয়ে যাচ্ছে খনা। তুমি নিজের মধ্যে নিজের দৃঢ়চেতা এবং স্বয়ং সম্পূর্ণা হয়ে উঠেছ। কিন্তু একবার ভাবো খনা, এই সমাজে তুমি তোমার অবস্থানটা তৈরি করে নিতে পারবে তো? পারতে তো হবেই কৌরকিমা, তাছাড়া তোমরা তো আমার সাথে আছোই। এই কথাটাই যে আমি তোমার মুখ থেকে শুনতে চেয়েছিলাম খনা। এবার আমি নিশ্চিত তোমার জয় হবেই, হবেই তোমার জয় খনা। আচ্ছা কৌরকিমা, আমাদের তো প্রশ্ন তোলা উচিত যে শিক্ষা মানে জ্ঞান, যার আহরণ আমাদের অন্তরকে দৃঢ় করে তোলে। তাহলে কেন এই শিক্ষা শুধুমাত্র পুরুষদের জন্য সংরক্ষিত? এটা এক ধরনের আচার বা রীতিনীতি বলতে পারো। নারীদের জ্ঞান অর্জনে এমনিতে দোষের কিছু নেই, তবে নারীরা যদি জ্ঞান আহরণ করে নানান প্রশ্ন তুলতে থাকে তবে সেটা আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজে যে বিঘ্ন ঘটাবে। কিন্তু তা বলে তো এভাবে যুগে যুগে নারী শিক্ষাকে নিষিদ্ধ করে রাখা যাবে না কৌরকিমা। যাবে নাই তো সোনা, যে সমাজে তোমার মতো নারীর আবির্ভাব হয়েছে সেখানে একদিন না একদিন এই সমস্ত রীতিনীতি ধ্বংস হয়ে যাবে। এটা আমার দৃঢ় বিশ্বাস খনা, আমার দৃঢ় বিশ্বাস। দিদি তুমি খনাকে যা ভাবছো, খনা কিন্তু তার থেকে অনেক বেশি সহনশীল। আমার দৃঢ় বিশ্বাস ওই পরীক্ষায় খুব সহজেই উত্তীর্ণ হবে। কিন্তু জয়দ্রুত, সবাই খনা সবার সামনে অসহায়ের মতো এভাবে পরীক্ষা দেবে? দিদি তুমি খনাকে কেন অসহায় ভাবছো? খনা সিংহলের আর 5 জন বাকি কন্যাদের মতো নয় দিদি, আর সেই জন্যই তো খনা ভাগ্যলক্ষ্মী। দিদি তুমি আমার কথা মিলিয়ে নিও, এই পরীক্ষার পর খনা অনেক প্রভাবশালী হয়ে উঠবে। এই পরীক্ষা খনার পক্ষে মঙ্গলজনক হবে। যদি পুরুষদেরই শিক্ষা গ্রহণে অধিকার দেওয়া হয় তাহলে নারীদের ক্ষেত্রে এই অধিকার থেকে বঞ্চিত করে রাখা এ তো অন্যায় কৌরকিমা। সভাতে আমাকে এই অধিকার পেতেই হবে, যেভাবেই হোক। একটা কথা খনা ভুলে গেলে চলবে না, নিজের ওপর থেকে তুমি কখনোই বিশ্বাস ভরসা এগুলোকে হারাবে না, তাহলেই জানবে তোমার জয় নিশ্চিত। আরেকটা কথা মনে রেখো, আচার্যদেব কিন্তু সিংহলের সব নারীকে ওই কলম উপহার দেননি, দিয়েছিলেন তোমাকে। তাই এখানে তোমার কর্তব্য কিন্তু অনেক বেশি, অনেক বেশি খনা।